তো আজকে আমাদের ক্লাসটা হলো অন পেজ এসইও চেকলিস্ট। তো চেকলিস্ট কি সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আমরা একটা লিস্ট করব অন পেজ নিয়ে। তো ওই লিস্টটা দেখে দেখে আমরা অন পেজ এসইওটা করব, যেন আমাদের কোনো গ্যাপ না থাকে, বুঝছেন? তো আজকে যে চেকলিস্টটা তৈরি করবো সেটা হলো অন পেজ এসইও। তো এটার পরেরটা আমরা প্র্যাকটিক্যালি ক্লাস শুরু করব। তো আমাদের আজকে অন পেজ এসইও চেকলিস্টটা তৈরি করার পর তো আমরা নেক্সট ক্লাসে আমরা অন পেজ এসইও চেকলিস্টটা দেখে দেখে আমরা অন পেজ এসইওটা করব। তো আমি অলরেডি আমার রাইটারকে একটা কন্টেন্ট লেখার জন্য দিছি। তো ওই কন্টেন্টটা লেখা হয়ে গেলে আমি ওই কন্টেন্টটা দিয়ে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে অন পেজ এসইওটা কীভাবে করবেন, ঠিক আছে? তো আজকে ক্লাসটা যেহেতু অন পেজ এসইও আর আপনার চেকলিস্ট, তো আমরা একটা চেকলিস্ট তৈরি করব। তো নেক্সট ক্লাসে আমরা এই চেকলিস্ট দেখে দেখে আমরা অন পেজ এসইওটা করব, একটা কন্টেন্ট কীভাবে আপনার অন পেজ এসইও করা হয়। তো তারপরে ক্লাসটা হলো আমাদের টেকনিক্যাল এসইও চেকলিস্ট। তারপর আমরা টেকনিক্যাল এসইও চেকলিস্টটা তৈরি করব। পরের দিন আমরা আবার ওই চেকলিস্টটা দেখে দেখে আমরা টেকনিক্যাল এসইওগুলো মানে এররগুলো আমরা সলভ করব। তো আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন শেয়ার হয়েছে? জি, দেখা যাচ্ছে। দেখেন আপনার কিন্তু এসইও বেসিক চেকলিস্টটা তৈরি করলাম আমরা ওই দিন। তো আজকে যেটা তৈরি করবো সেটা হলো তো অন পেজ এসইও ভিতরে আপনার কি কি করতে হয় সেটা আমি একটু আগে তুলে নিই, তারপর আমি ওগুলার একটা ব্যাখ্যা দিব আমি আপনাদেরকে। তো আমি এগুলা তো অন পেজ এসইও চেকলিস্টটা আমি আগে তৈরি করে নিই, আপনারা সবাই একটু ফলো করেন, ঠিক আছে?
স্ক্রিন কি দেখা যায়? জি ভাই দেখা জি ভাই যায়। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাই। ওকে, ভাই রেকর্ডিং তো দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি যায়। ভাইয়া শোনা যাইতেছে। যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি অন পেজ এসিওতে এগুলার উঠলাম, মানে আর মনে আসতেছে না নাকি আপনার পরে যদি কোনো কিছু গ্যাপ থাকে তো সেটা আমরা অন পেজে ক্লিয়ার করে নিব, ঠিক আছে? তো যেগুলো ইম্পর্টেন্ট তো আমি এখানে লিস্ট করে নিচ্ছি, চেক লিস্ট তৈরি করে নিচ্ছি। তো আমরা এগুলো দেখে দেখে একটা কন্টেন্ট অন পেজ এসিও করবো, বুঝছেন? তো এটা হলো আপনার অন পেজ এসিও চেক লিস্ট। আচ্ছা, আপনার কি বেসিক চেক লিস্ট তৈরি করেছেন? আমি দেখছি তো দুই একজন ছাড়া মেবি আর বাকিরা করেন নাই। সবাই কি করছেন? হ্যাঁ, আমি জমা দিয়েছি ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি আপনার দেখছি, অনেকে করে নাই, বুঝছেন? আমি করেছি বাট জমা দেওয়া হয় নাই। গ্রুপে জমা দিয়ে দিয়েছেন, বুঝছেন? কারণ আচ্ছা, কারণ হলো এগুলো ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন যে বেসিক চেক লিস্টটা তৈরি করবেন তখন কিন্তু আপনার এগুলা দেখে দেখে বা আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন তখন কিন্তু আপনার এগুলা দেখতে হবে। সব কিছু আর মনে থাকে না, বুঝছেন? এই যে অনফেজ আছে চেক লিস্টের এত কিছু আছে, এগুলো কি সবাই মনে রাখা সম্ভব? এগুলো আপনার আস্তে আস্তে মনে করেন, এগুলো মনে রাখতে হলে মানে কিছুক্ষণ চিন্তা করতে হবে, বুঝছেন? এই আর কি। মানে যখন আপনি কন্টেন্টটা লিখবেন তখন মানে কন্টেন্টটা অপটিমাইজ করতে যাবেন তখন আপনি এগুলো মনে পড়বে, বুঝছেন? এই আর কি। তো এখানে আপনার অন পেজ আছে চেক লিস্টের আপনার যে প্রথমে যেটা রাখছি, ইনক্লুড ইউর কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। আপনাকে আপনার মানে অন পেজ এসইওতে যেটা আপনাকে ফার্স্টে করতে হবে সেটা হলো আপনাকে ইউআরএল এর ভিতরে আপনার কিওয়ার্ডটা দিতে হবে,
যেমন ইউআরএলটা কেমন হতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি আমার সাইটটা দিয়ে দেখাই। আচ্ছা, এটা কোনটা? ওকে, আচ্ছা ওয়েট। এই যে দেখেন, এটা হলো আমার মেন ইউআরএল, তাই না? এটা আমার মেন ইউআরএল। এটার পরে আপনার স্ল্যাশ দিতে হবে। তো স্ল্যাশ দিয়ে আপনার মনে করেন একটা কিওয়ার্ড আমি এখন বসাবো। যেমন আপনার এসএমএম, বাংলাদেশ। হ্যাঁ, এটা মনে করেন আমার কিওয়ার্ড। হ্যাঁ, এটা আমার কিওয়ার্ড। তো কিওয়ার্ডটা আমি কি করছি, আমার ইউআরএল এর সাথে আমি অ্যাড করেছি। এটা তো বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন? ইনক্লুড ইউর কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। এটা আমাদেরকে অন পেজ এসইওতে করতে হবে। আমার মেন কিওয়ার্ডটা আমাকে ইউআরএল এর সাথে অ্যাড করতে হবে এইভাবে। এটা ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? কথা বলেন। বিষয়টা বুঝতে পারছি ভাইয়া, কিন্তু কিভাবে অ্যাড করব? সেটা তো আমরা অন পেজে যখন করবো, এই যে নেক্সট ক্লাসে দেখাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। হুম, আমরা তো জাস্ট চেকলিস্টটা তৈরি করে রাখছি, জাস্ট এগুলো দেখে দেখে আমরা এগুলো কাজ করবো না, প্র্যাকটিক্যালি করবো, নেক্সট ক্লাসে করবো এই আর কি। তো মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন আপনি এটা লেন্থ হতে হবে আপনার, এটা লেন্থ আপনার 160 ক্যারেক্টার। হ্যাঁ, 160 ক্যারেক্টার হতে হবে। এটা লেন্থ হলো আপনার 160 ক্যারেক্টার। তো মেটা ডিসক্রিপশনটা কি? মেটা ডিসক্রিপশন হলো, আমি আপনাদেরকে দেখাই। মেটা ডিসক্রিপশনটা মনে করেন ক্লিনিং সার্ভিস ইউএসএ। যে দেখেন, আমি মনে করেন হাউস ক্লিনিং, এটা ইয়ে করতেছি। তো এটার মেটা ডিসক্রিপশনটা কি? এটার মেটা ডিসক্রিপশনটা কোনটা? তো এটা আমরা একটু দেখে নিই। ওয়েট, আমার নেটটা প্রবলেম। আজকে মাথা ব্যথা করতেছে, তো মাথা ব্যথা নিয়ে ক্লাসটা করাচ্ছি, কারণ গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলে সমস্যা। এই যে দেখেন, এটার মেটা ডিসক্রিপশন হলো এটা। এটা হলো মেটা ডিসক্রিপশন। এই লেখাটা কোন জায়গায় আছে আমরা একটু দেখে নিই। কোন এক জায়গায় দিতে অবশ্য আছে। এটা লেখাটা মূলত আপনার উপরে থাকে, বুঝছেন? এটা উপরে থাকে। এটা হলো তার মেটা ডিসক্রিপশন। ওয়েট, এটা আমি কপি করে সাইট কই, এটা হলো তার সাইট, কন্ট্রোল এফ। আচ্ছা, অন্য একটা সাইট দেখাচ্ছে। আচ্ছা, আমি আমার এই সাইটটাই দেখাচ্ছি।
যেমন এটা মেটা ডিসক্রিপশনটা বলে এটা, হ্যাঁ, এটা হলো মেটা ডিসক্রিপশন। তো এটা কোন জায়গায় আছে? উই প্রোভাইড টপ রেটেড ইয়ার্স ওল্ড। আচ্ছা, মেটা ডিসক্রিপশনটা সবসময় উপরে থাকে, বুঝছেন, সামনেই থাকে। তো এটা যেহেতু অনেক বড় একটা মনে করেন ওয়েবসাইট, যেমন অনেকগুলো সার্ভিস তারা কিন্তু প্রোভাইড করে, হ্যাঁ। আচ্ছা, অ্যাবাউটটা গিয়ে দেখে আসি। আচ্ছা, যাই হোক, আপনার মনে করেন মেটা ডিসক্রিপশন মানে শর্ট একটা ডিসক্রিপশন, যার ভিতরে আপনি এটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিবেন আর কি, হ্যাঁ, মানে এটা ছোট ডিসক্রিপশন আর কি, বুঝছেন। তো এটা মেটা ডিসক্রিপশনটা এটা কোনটা, এটা আমি যখন এটা প্র্যাকটিক্যালি করতে যাব তখন আমি আপনাদেরকে দেখে দিব, সমস্যা নেই। তখন আমরা প্র্যাকটিক্যালি করব যেটা মেটা ডিসক্রিপশনটা কোনটা, হ্যাঁ। তো আমি কিন্তু একটা টুলস, এই যে এসইও কোয়েক, এটার মাধ্যমে কিন্তু আমি এই ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশন কি এটা আমি বের করে নিয়ে আসছি, হ্যাঁ। যেমন এটা হলো মেটা ডিসক্রিপশন, এটা। তো এই মেটা ডিসক্রিপশনের লেন্থ হলো আপনার 160 ক্যারেক্টার হতে হবে, হ্যাঁ, মিনিমাম 160 ক্যারেক্টার হতে হবে। এখন 60 ক্যারেক্টার তো সম্পর্কে ধারণা আছে। ক্যারেক্টার মানে হলো কি, ক্যারেক্টার হলো আপনার মনে করেন এই যে আই, এটা হলো একটা ক্যারেক্টার, এন এটা হলো একটা ক্যারেক্টার, সি এটা হলো একটা ক্যারেক্টার, আর এটা টোটালি হলো একটা ওয়ার্ড, বুঝছেন। তো এখানে এই যে এই ওয়ার্ডের ভিতরে কয়টা ক্যারেক্টার আছে? 60টার মতো ক্যারেক্টার আছে, তাই না? এটার ভিতরে 60টা ক্যারেক্টার আছে, এরকম 160, মিনিমাম 160 ক্যারেক্টার আপনাকে মেটা ডিসক্রিপশনে দিতে হবে। এটা বুঝতে পেরেছেন? এটা বুঝছেন? ভাই স্পেস সহ না স্পেস ছাড়া? না, স্পেস ছাড়া বলতে আপনার স্পেস ছাড়াই হবে, হ্যাঁ, স্পেস ছাড়া। কারণ হলো আপনার এটা ক্যারেক্টার কাউন্ট করতেছে, বুঝছেন, এই আর কি। এটা বুঝতে পেরেছেন সবাই? এটা আমি ওই প্র্যাকটিক্যালি আমি দেখাই দিব মেটা ডিসক্রিপশন কোন জায়গাতে আপনারা কিভাবে বসায়, হ্যাঁ। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পেরেছি। তারপরে 3 নম্বরে যেটা, সেটা হলো ইউজ শর্ট ইউআরএল। 160 ডিগ্রি, হ্যাঁ, 160-এর বেশি হলে কোনো সমস্যা আছে? বেশি হলে সমস্যা নাই, বাট আপনার 160 ক্যারেক্টার রাখা উচিত, বুঝছেন। 160 থেকে আপনার 200 রাখতে পারেন, সমস্যা নাই। তো দেখেন, ইউজ শর্ট ইউআরএল, আপনাকে শর্ট ইউআরএল ইউজ করতে হবে। এটা সার্চ ইঞ্জিনের জন্য খুবই, দেখবেন আপনার বড় বড় বিজনেস যেগুলা, হ্যাঁ, বড় বড় ই কমার্স বলেন বা যে কোনো বিজনেসে দেখবেন আপনার ইউআরএলটা, তাদের ওয়েবসাইটের ইউআরএলটা মানে আপনার ছোট ছোট হয়, মানে খুব ছোট হয় দেখবেন। যেমন আপনার এই যে দেখেন ইবে, হ্যাঁ, ইবে নামের একটা ইয়ে আছে না, ই কমার্স ওয়েবসাইট আছে না, ইবে। দেখেন ওদের ওয়েবসাইটের, দেখেন ওয়েবসাইটটা দেখেন, অনেক ছোট না, জাস্ট শর্ট, অনেক শর্ট, দেখেন অনেক শর্ট। আবার আপনার দেখেন দারাজ, হ্যাঁ, বাংলাদেশের দারাজ, ইউআরএলটা অনেকটা শর্ট না, অনেক ছোট না, বলেন তো, অনেক ছোট না? এই জি ভাই, ছোট ভাই, ছোট ইউআরএল গুলা মনে করেন সার্চ ইঞ্জিন অনেক কাজে লাগে। আপনার যত ছোট, ওরা তো আর এমনি এমনি দেয় না, ছোট ছোট দেওয়ার তো কারণ আছে, তাই না? ওরা তো চাইলে এত বড় দিতে পারতো, আরো বড় দিতে পারতো। তো আপনাকে অন পেজ এসইওটা করতে হলে আপনাকে এগুলা মেনটেন করে চলতে হবে। তো ওয়েবসাইটের ইউআরএলটা যেন শর্ট হয়, হ্যাঁ, ওয়েবসাইটের ইউআরএলটা যেন শর্ট হয়, এটার দিকে আপনাকে ফোকাস করতে হবে। এটা বুঝতে পেরেছেন? যেমন আপনার ebay.com, এটা হলো আপনার ইউআরএল। এটার সাথে আপনি স্ল্যাশ দিয়ে আপনি অনেক বড় একটা এটার কি বলে কিওয়ার্ড বসাই দিয়ে আপনি ওই ইউআরএলটা আপনি অনেক বড় করে ফেলছেন, তাহলে সমস্যা হবে না, কিন্তু মানে শর্ট হওয়াটা মানে ভালো আর কি, বুঝছেন? এটা ক্লিয়ার? ভাইয়া কথা বলেন। জি ভাই, ক্লিয়ার। হুম। তারপরে আপনার হলো আপনার যেটা রাখছে সেটা হলো আপনার কিওয়ার্ড মাস্ট বি ইউজ ইন দ্য টাইটেল। টাইটেলের মধ্যে আমাদেরকে, আচ্ছা ভাইয়া,
হ্যাঁ বলেন। আমরা যে ডেমো ওয়েবসাইটটা তৈরি করেছিলাম ওটা তো প্যান দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করেছিলাম, তো ওই ক্ষেত্রে কি আমরা যে ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা রয়েছে সেটা শর্ট করতে পারবো, যে পরে যে অনেক না বড় না একটা না না না, ইউআরএল থেকে ওইটা? ওটা তো পেড, আপনাকে ওটা তো ফ্রি পাইছেন, তাও এখন এই জন্য আর কি আপনি নিজে ডোমেন হোস্টিং যদি কিনে করেন তখন আপনি নিজের মতো করে যেটা পারেন সেটা দিতে পারবেন, কিন্তু এটাতে পারবেন না, কারণ এটাতে তাদের একটা স্পন্সর থাকে, দেখবেন লাস্টে Pantheon.io লেখা থাকে, বুঝছেন? এটা হলো তাদের একটা ইয়ে আর কি, মানে তারা আপনাকে ফ্রিতে দিচ্ছে আর কি, তাদের একটা স্পন্সর থাকে, আপনার তার বিনিময়ে আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না, বুঝছেন? তো এই আর কি। তো আপনার কিওয়ার্ড মাস্ট বি ইউজ ইন দ্য টাইটেল। আপনাকে টাইটেলের মধ্যে আমরা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করব, অবশ্যই আমরা অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করেছি সবাই, তাই না? তো ওইখান থেকে যে মেইন কিওয়ার্ডটা আমার, ওইটা নিয়ে আমরা মূলত মানে এই কাজগুলো করব, দেখেন। তো ওই কিওয়ার্ডটা, ওই মেইন কিওয়ার্ডটা আমাকে টাইটেলে রাখতে হবে। ওই মেইন কিওয়ার্ডটা আমাকে কি করতে হবে? টাইটেলে রাখতে হবে। এখন টাইটেল কোনটা? টাইটেল যেমন এই যে এটা হলো টাইটেল, হ্যাঁ? এটা তার টাইটেল। দেখেন সে কিন্তু তার কিওয়ার্ডটা কিন্তু এখানে রাখছে। রাখছে কিনা? দেখেন তো। কার্পেট ক্লিনিং, তার মেইন কিওয়ার্ডটা কিন্তু সে এখানে রাখছে, দেখছেন? তো টাইটেলের ভিতরে আপনাকে আপনার মেইন কিওয়ার্ডটা আপনাকে রাখতে হবে। এগুলো হলো অন পেজের ভিতরে পড়ে আর কি, বুঝছেন? এই আর কি। তো এটা কি ক্লিয়ার হয়েছেন? জানাবেন। জি ভাই clear ভাই। হুম, মানে ওয়ান পেজের ভিতরে আপনার কি কি করতে হবে এটার একটা লিস্ট আমরা তৈরি করে রাখছি, এবার জাস্ট আমরা এগুলো দেখবো আর করব। এটা আমাদের জন্য সহজ হয়েছে না ভাই? কোনো গ্যাপ থাকবে না। তারপর হলো টাইটেল ট্যাগ মডিফায়ার। এটা এটা অনেক ইম্পর্টেন্ট। এটা যেমন কেমন দেখেন, আমি দেখাচ্ছি। আহ, যেমন আমি এখন দেখাচ্ছি এখানে এসইও, আচ্ছা, কার্পেট ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, এটা আমার টাইটেল, বুঝছেন? এটা টাইটেল। এখন এই যে টাইটেল ট্যাগ মডিফায়ার, এটা এটা হলো আপনার দেখেন, এটার পাশে দেখবেন কিছু কিছু টাইটেল আছে, পাশে লেখা থাকে বেস্ট অথবা টপ। হুম, মানে একটা নির্দিষ্ট একটা মানে লেখাটাকে মানে ওই টাইটেলটাকে একটু ভালো করার জন্য মনে করেন কিছু ওয়ার্ড ইউজ করা হয়, যেমন বেস্ট, টপ, হ্যাঁ, আপনার চিপ, হুম, এই ধরনের আপনার ওয়ার্ডগুলো আছে না, এগুলাকে বলা হয় এটা। যেমন আপনি যেমন এটা আপনার টাইটেল, তো এটার সাথে আপনি লিখে দিতে পারেন বেস্ট, বেস্ট, বেস্টটা দিয়ে দিলে কেমন হয়, টাইটেলটা একটু মানে প্রফেশনাল। আরে কি এক অবস্থা, ধ্যাৎ, মেজাজটা খারাপ। বুঝছেন? যেমন আবার বেস্ট কার্পেট ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, আপনার কিছু সংখ্যা থাকে না, 2024 এরকম টাইটেল থাকে না ভাই? বিভিন্ন ওয়েবসাইটে এরকম থাকে না? এই বিশেষত্ব এই ওয়ার্ডগুলাকে, থাকে ভাইয়া থাকে। এই থাকে বিশেষ থাকে এই থাকে বিশেষ থাকে এই বিশেষত্ব ওয়ার্ডগুলাকে বলা হয়, মানে এগুলো হলো আপনার কিওয়ার্ড, আপনার এই যে আপনার কিওয়ার্ডটা মডিফায়ার আপনাকে করতে হবে, মানে টাইটেল ট্যাগের ভিতরে আপনার কিওয়ার্ডটা আপনার মানে এই ধরনের বিশেষত্ব ওয়ার্ডগুলো আপনাকে বসাইতে হবে, বুঝছেন? তো এটাকে বলা হয়। তো আপনি আপনার মনে করেন আপনার টাইটেলটা মনে করেন এটা আপনি রেখে দিলেন, এটা আপনার টাইটেল। তো এটার ভিতরে আপনার টাইটেল ট্যাগের মানে টাইটেলের ভিতরে আপনাকে এটাকে মনে যেই ওয়ার্ডগুলো বসাবেন এগুলাকে আপনার টাইটেল ট্যাগ মডিফায়ার বলে আর কি, হ্যাঁ? তো এটা আপনাকে অ্যাড করতে হবে টাইটেলের ভিতরে। তো যেমন আমি তো বুঝাইলাম, যারা বোঝে তারা কিন্তু বুঝছেন। একটা টাইটেলের ভিতরে এই ধরনের ওয়ার্ডগুলো বসাইলে বসাইতে হবে আর কি, তাহলে এটা একটু ভালো দেখা যায়। যেমন 200 আপনার 2024 অথবা আপনার, হ্যাঁ, টপ 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 10, টপ 10 কার্পেট ক্লিনিং সার্ভিস, এরকম ওয়ার্ডগুলো আর কি, হ্যাঁ? এগুলা আমাদেরকে প্রত্যেকটা টাইটেলে অ্যাড করতে হবে। আজকের ক্লাসটা একটু সহজ মনে হচ্ছে না? জি ভাইয়া বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। হুম,
না এখন আমি তো চাইলে ভাই আমি আরেকটা প্রশ্ন ছিল, আমি চাইলে এখানে একটা ক্লাস গ্যাপ দিতে পারি, মানে গ্যাপ দিতে পারতাম, যেটা ডাইরেক্ট আপনাদেরকে অন পেজের সাথে নিয়ে যেতে পারতাম, কিন্তু নিয়ে গেলে আপনারা অনেকে অনেক কিছু বুঝতেন না, যার কারণে আমি আগে একটা চেক লিস্ট তৈরি করছি। তারপরে আমি ওই চেক লিস্টটা দেখে দেখে যেন আপনারা একটা চেক লিস্ট তৈরি করতে পারেন, আর ওই চেক লিস্টটা দেখে দেখে যেন আপনারা অন পেজ ওটা করতে পারেন সঠিকভাবে, বুঝছেন? এই জন্য মনে করেন এই সিটটা তৈরি করলাম আর কি। টাইটেল কি কোনো নির্দিষ্ট ক্যারেক্টারের ভিতরে থাকতে হয়, যেমন মেটা ডেসক্রিপশন 160 এর ভিতরে আছে? জি টাইটেলটা কি কোনো ক্যারেক্টারের ভিতরে থাকতে হয়, যেমন মেটা ডেসক্রিপশন 160 এর মতো? হ্যাঁ, আপনার টাইটেল টাইটেলটা আপনি 50 রাখবেন বা 55 রাখবেন। এর বেশি দেওয়ার প্রয়োজন হয় না? না, না গেলে ভালো আর কি, বা 59-60 রাখতে পারেন, বাট 55 অ্যাভেলেবেল রাখবেন, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। 60 যেতে পারেন, সমস্যা নেই, বাট 55 রাখাটা বেস্ট, এই আর কি। তো টাইটেল ট্যাগটা আপনাকে অ্যাড করতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে যে আপনার কিওয়ার্ডটা, হ্যাঁ, আপনার কিওয়ার্ডটা আপনি 150 ওয়ার্ডের ভিতরে আপনাকে রাখতে হবে। আপনার যে মেইন কিওয়ার্ডটা আপনাকে প্রথম 150 ওয়ার্ডের ভিতরে আপনাকে ওই কিওয়ার্ডটা রাখতে হবে। যেমন আমি দেখাচ্ছি, এটা হলো আপনার মনে করেন কন্টেন্ট, এটা আপনার কন্টেন্ট, হ্যাঁ। তো এখানে কতটা ওয়ার্ড আছে আমি একটু কপি করলাম, কপি করে আমি এখানে ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করলাম। এখানে হলো আপনার প্রায় 181টা ওয়ার্ড, হ্যাঁ, 181টা ওয়ার্ড। তো আমি মনে করেন কিছু কমাই দিলাম, 122টা আছে। তো 150টা ওয়ার্ডের ভিতরে এই ওয়ার্ডগুলোর ভিতরে মনে করেন এখানে 150টা ওয়ার্ড আছে, এখানে 150টা ওয়ার্ড আছে। তো তার ভিতরে আপনাকে মেইন কিওয়ার্ডটা আপনাকে রাখতে হবে। এবার আপনি যেখানে রাখেন, যেখানে রাখতে পারেন, সমস্যা নেই, বুঝতে পেরেছেন? তো ফার্স্টে রাখাটাই ভালো, আপনি ফার্স্টে রেখে দিবেন, প্রথম লাইন বা দ্বিতীয় লাইনে রেখে দিবেন। এটা বুঝতে পেরেছেন? এটা এটা ভাই অনেক ক্ষেত্রে তো কন্টেন্ট লিখতে যায় কিওয়ার্ডটা তো দুইবারও লেখা হইতে পারে বা তিনবারও লেখা হইতে পারে, আপনাকে এখানে বলা এক্ষেত্রে হয়েছে, সমস্যা আছে? এখানে না সমস্যা নেই, এখানে আপনাকে বলা হয়েছে যেন আপনার এসইওটা দেখে মিস্টেক না যায়, আপনার যেন কোনো কিছু 160 এর মধ্যেই রাখতে হবে আর কি। রাখতে হবে, হ্যাঁ, এটা আপনাকে রাখতে হবে। তো উত্তম হলো প্রথম এক লাইন বা দুই লাইনের ভিতরে রেখে দিবেন, এই আর কি। তারপর আপনি আপনার যতটা পরিমাণ জি, জি। দিবেন, সমস্যা নেই, এই আর কি। আবার বেশি হলে আপনাকে ক্লাস্টারিং করতে হবে, যা ক্লাস্টারিং নিয়ে কি আমি ক্লাস করেছিলাম। আচ্ছা, এটা ওয়ান পেজে দেখা দিই মনে, সমস্যা নাই, এই আর কি। তো এটা কি ক্লিয়ার? অনেকগুলো আসতেছে আপনার লং টিল কিওয়ার্ডের মতো আসতেছে ওই কিওয়ার্ডটা। হ্যাঁ, লং টেইল কিওয়ার্ডগুলো সমস্যা নেই, বাট আপনাকে 150-এর ভিতরে রাখতে হবে যদি আপনি ওয়ান পেজ এসইওটা মেনে চলতে চান আর কি, বুঝছেন? তো আপনি প্রথম লাইন অথবা দ্বিতীয় লাইন বা তৃতীয় লাইনের ভিতরে রাখার চেষ্টা করুন। ভাইয়া ওই যে কিওয়ার্ড ক্লাস্টারিংটা দেখাইছিলেন ভাই, ওর ভিতরে টাইটেলটা নিয়ে বা টপিকসটা নিয়ে আলোচনা করছিলেন, বাট ওই টপিকস এর ক্ষেত্রে আপনার ইয়াটা কেমন হবে সেটা দেখান নাই ক্লাস্টারিং। হ্যাঁ, আপনাদের কিওয়ার্ডের আমাকে মনে করে দিয়েছেন আমি সময়ের কারণে করতে পারতেছি না। আপনাদের কেজিআর নিয়ে আর আপনার কিওয়ার্ড ক্লাস্টারিং নিয়ে মেবি নাকি, হ্যাঁ, কিওয়ার্ড ক্লাস্টারিং তো মেবি নাকি, কিওয়ার্ড ক্লাস্টারিং এই দুইটা। কেজিটাও দেখাইছিলেন আর কি। না, কেজিওটা রেকর্ডটা দেওয়া হয়, দেখাইছিলেন। রেকর্ডটা দেওয়া হয় না, তো রেকর্ডের জন্য হ্যাঁ, র্যাকেট দেওয়া হয় না। কেজিআর আর কিওয়ার্ড ক্লাস্টারিং এই দুইটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিবনি, সমস্যা নেই, আপনারা দেখে নিন, হ্যাঁ, রেকর্ড করে আমি দিয়ে দিবনি, যেহেতু ওইটা নিয়ে ক্লাস করছেন, ওটা জাস্ট একটা ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। তারপরে যেটা আপনাকে আপনার টার্গেট কিওয়ার্ডটা আপনাকে H1 অথবা H2 বা H3 হেডিংয়ে আপনাকে আপনার কিওয়ার্ডটা রাখতে হবে। এবার H1, H2, H3 এগুলা কি? এগুলো হলো সাব হেডিং, বুঝছেন? ওই যে সাব হেডিংগুলো আছে না, আমরা কিছু ক্লাস্টারিংয়ের সময় আমি দেখাইলাম না, মানে যেগুলোকে সাব টাইটেল বলা হয় আর জি, কি, জি। সাব টাইটেল বলা হয় আর কি, ওগুলো আর কি। তো যেমন H1
H1 পুরো কন্টেন্টের ভিতরে আপনাকে একবারে দিতে হবে, সেটা টাইটেলে। আপনি ভিতরে আপনার মনে করেন এটা হলো আপনার টাইটেল, আপনি এটা H1 রাখবেন, আর বাকি লেখা বাকি যে কন্টেন্টগুলো সব আপনি H2 H3 ভিতরে রাখবেন। একবার দিবেন H2, আরেকবার দিবেন H3, একবার দিবেন H2, একবার দিবেন H3, কিন্তু আপনি H1 আর দিতে পারবেন না। H1 আপনি একবারে ইউজ করতে পারবেন, সেটা হলো টাইটেলে। বুঝছেন? বুঝতে পেরেছেন? বলছি ভাইয়া। হুম। এখন H1 H2 H3 এগুলো কিভাবে ইউজ করব, এটা আমি দেখাই দিব, সমস্যা নাই। এই যে দেখেন, আসেনি? আছে? মনে করেন আপনার মনে করেন এটা টাইটেল, হ্যাঁ এটা আমার টাইটেল, তো এটা আমি H1 রাখবো। H1, এই যে হেডিং 1, হ্যাঁ এটাতে ক্লিক করব, তাহলে এটা আমার এখন H1 হয়ে গেল। এই যে এখানে রাখলাম নর্মাল টেক্সট, এখানে যদি আমি মাউসটা রাখি হেডিং 1, দেখছেন? এই আর কি। যেমন এটা যদি আমি আবার H2তে রাখতাম যাই, তাহলে আমি এখানে H2 দিয়ে দিব। H2, H1, H2, H3 এই তিনটা ইউজ করবেন। এইভাবে আপনার 6টা আছে, হ্যাঁ হেডিং আপনার 6টা আছে। তো 6টার মধ্যে বাকিগুলো আমরা ইউজ করব না, আমরা 3টা ইউজ করব। 3টার ভিতরে H1 হলো আমাদের একবারে ইউজ করবো, সেটা টাইটেলে, আর H2 H3 হেডিংগুলো আমরা আপনার যতবার সাব হেডিং আছে ওগুলোতে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, এটা আমাদের নেক্সট ক্লাসে, আমি এই ক্লাসটা নিব নি, সমস্যা নেই, তখন আমি দেখে দিব নি। আপনাদের মাথা থেকে ঢুকতেছে নাকি? জি ভাইয়া, বুঝতে পারতেছি ভাইয়া। তারপরে সেটা হলো আপনার ইমেজটা অপটিমাইজ করতে হবে, যেটা 100 কেবি ইমেজটা আপনার জেপিজি হতে হবে, প্লাস আপনাকে 100 কেবির নিচে রাখতে হবে। বুঝছেন? 100 কেবি, 100 কেবির ভিতরে, জি জি বুঝতে পারছি। 100 কেবির ভিতরে আপনাকে রাখতে হবে, এবং জেপিজি হতে হবে, এবং ওটার ভিতরে অল্টা টেক্সট আছে, অল্টা টেক্সটে আপনাকে কিওয়ার্ডটা বসাতে হবে। ওটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব নি, জাস্ট লিস্টটা তৈরি করে রাখলাম, যেন আপনারা এই লিস্টটা দেখে দেখে আপনি একটা কন্টেন্ট সঠিকভাবে একদম প্রপারভাবে আপনার অন পেজ ওটা করতে পারেন। বুঝছেন? তো অপটিমাইজ ইউর ইমেজ, এটা তো ক্লিয়ার। ইমেজটা 100 মানে 100K, মানে আপনার জি 100 জি কে 100 কেবি হতে হবে, এবং 100 কেবির নিচে হতে হবে, আর ইমেজটা জেপিজি হতে হবে। আপনার ওই ইমেজটা অল্টা টেক্সট আছে, ওখানে গিয়ে আপনাকে কিবোর্ডটা বসাতে হবে। এটা আমরা প্র্যাকটিক্যালে করব। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে এলএসআই কিওয়ার্ড ইউজ করতে হবে। এটা নিয়ে আমি বুঝাইছি, কিন্তু এলএসআই কিওয়ার্ড কি, এলএসআই কিওয়ার্ডটা আপনার কীভাবে আপনি মানে কোনগুলো এলএসআই কিওয়ার্ড। তো আপনি যখন মনে করেন একটা হলো আপনার প্রাইমারি কিওয়ার্ড মানে মেইন কিওয়ার্ড, তারপরেরটা আসবে কিন্তু এলএসআই কিওয়ার্ড। বুঝছেন? এই যে আপনার এই এলএসআই কিওয়ার্ডটা আপনার কন্টেন্টের ভিতরে আপনাকে ফার্স্টে রাখতে হবে, ফার্স্টে ইউজ করতে হবে। যেমন এটা আপনার কন্টেন্ট, তো এখানে আপনি আপনার এলএসআই মানে রিলিভেন্ট কিওয়ার্ডটা আর কি, এলএসআই কিওয়ার্ডটা আপনি এখানে রেখে দিলেন। হ্যাঁ, এটা মনে করেন আপনার এলএসআই কিওয়ার্ড আর কি। বুঝছেন? তো এলএসআই কিওয়ার্ড কি, এটা আমি কিছু বলবো না, কারণ এটা নিয়ে অলরেডি আমি বুঝাইছি, এই আর কি। তো তারপরে যেটা আপনাকে এক্সটার্নাল লিঙ্ক আপনাকে ইউজ করতে হবে। এখন এক্সটার্নাল লিঙ্ক কোনটা, এই দেখেন কার্পেট ক্লিনিং সার্ভিস। এই যে দেখেন, মনে করেন এটা আমার ওয়েবসাইট, এখন এরকম আরেকটা ওয়েবসাইট আছে, হ্যাঁ আমি ওনাকে আমার এখানে মেনশন করবো। আমরা যেরকম ফেসবুকে মেনশন করি না, বা একজনকে নাম দিয়ে মেনশন করে দিই না, তুমি এটা দেখতে পারো, এবার মেনশন করি কিন্তু। তো আমরা কি করব, এই সেম ওই ওয়েবসাইটটাকে আমরা এখানে মেনশন করে দেবো। এখন মেনশনটা কীভাবে করব, দেখেন আমি মনে করেন আমি এটার উপরে তার ওই ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে এখানে অ্যাড করে দিব। এখানে আমি আপনার এক্সটার্নাল লিঙ্ক হিসাবে আমি এখানে অ্যাড করে দিব। তো এটা দিলে কি হবে, এখানে ক্লিক করলে আমার এটা কন্টেন্ট, এটা আমার ওয়েবসাইট, এটা আমার কন্টেন্ট, এটা আমার ওয়েবসাইট। তো আমি মনে করেন এখানে তার
অন্য একটা ওয়েবসাইট আমি এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, যেমন মনে করেন আমি এখানে আমার ওয়েবসাইট থেকে আমি যদি এখানে ক্লিক করি আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সেটা আমার এই ওয়েবসাইটের বাইরে যে কোনো কিছু, যে কোনো ওয়েবসাইট হলে সেটা হলো এক্সটার্নাল। আর আমি যদি এখানে এমন একটা লিঙ্ক ইউজ করি যেটা মনে করেন আমি আমার এই ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েব পেজ, হ্যাঁ, যে কোনো একটা পেজ, যেমন আমি এখান থেকে এই লিঙ্কটা নিয়ে আমি কি করব, আমি মনে করেন আমি এখানে বসাই দিলাম, হ্যাঁ, এটার উপরে আমি এক্সটার্নাল লিঙ্ক হিসেবে বসাই দিলাম। তো এখানে এটার উপর ক্লিক করলে যদি আমার ওয়েবসাইটের ভিতরে যে কোনো একটা পেজে রাখে তাহলে সেটা হলো ইন্টারনাল লিঙ্ক। আর যদি এই লিঙ্কের উপর ক্লিক করার পর আমাকে আমার ওয়েবসাইটের বাইরে যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওটা হবে আমার জন্য এক্সটার্নাল লিঙ্ক। ক্লিয়ার? তো যেমন দেখেন আমি এখানে মাউস রাখলে কিন্তু কিছু হয় না, কিন্তু ওই যে এখানে আসলে কিন্তু আমার হাত চলে আসে মাউসে, দেখেন হাত। তো আমি যদি এখানে ক্লিক করি আমাকে অবশ্য অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যে কোনো জায়গায় নিয়ে যাবে। তো দেখেন আমি ক্লিক করলাম, তো এটা কি হয়েছে, এটা হলো ইন্টারনাল লিঙ্ক হয়েছে মেবি, কারণ এটা তার নিজের একটা ওয়েবসাইটের মানে ওয়েব পেজ আর কি, ওয়েব পেজের লিঙ্ক। দেখছেন? তো এইভাবে আপনাকে দিতে হবে। তো এটা আশা করি বুঝতে পেরেছেন যে এক্সটার্নাল লিঙ্কটা কি, এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, আমি যখন কোনো কন্টেন্ট লিখবো তখন তো সেটা আমি স্বতন্ত্রভাবে আমার যে কন্টেন্ট রাইটার রয়েছে তার মাধ্যমে লিখবো। তো কেউ যদি আমার ওয়েবসাইটে আসে তখন তো আমি চাইবো না যে আমার ওয়েবসাইট থেকে একজন অন্য আরেকজন ওয়েবসাইটে চলে যাক। তো আমি এখানে কেন যে এক্সটার্নাল লিঙ্কটা আছে সেটা বসাবো? এটা এটা শোনেন, এটা আপনাকে মনে করেন, হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু এসইওর ক্ষেত্রে আপনাকে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটাই ইউজ করতে হবে। এবার আপনি যদি ইউজ না করেন সমস্যা নাই, কিন্তু আপনার আপনার রিলিভেন্ট ওয়েবসাইটকে আপনি যদি মেনশন করেন, এটা হলো এসইওর একটা রুলস আর কি। তো আপনাকে এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্ক আপনাকে ইউজ করতে হবে আর কি, বুঝছেন? আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু এটা ইউজ করলে আপনার এসইওর যে ইয়েটা পয়েন্টটা মানে ওটা বাড়ে আর কি, মানে এসইও রেজাল্টটা বাড়ে, বুঝছেন? আপনি এর মাধ্যমে বোঝাচ্ছেন যে আপনি আরেকজনকে আপনি এখানে মেনশন করতেছেন, মানে হলো কি, দেখেন এটা হলো আপনার কন্টেন্ট, কন্টেন্টটা কই, ওয়েবসাইটটা কোথায়, এই যে এইটা হলো আপনার ওয়েবসাইট। দেখবেন অনেকে টিপস বা অনেকে যে কোনো জিনিস লেখে, এই যে বিশেষত্ব, হ্যাঁ, একটা ওয়েবসাইট মানে একটা প্রোডাক্ট নিয়ে সে এখানে লেখালেখি করলো, লেখালেখি করার পরে সে এখানে এটার ভিতরে একটা এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দিল, দেখো তুমি এটা পড়ছো, এটা পড়ার পরে এটা সম্পর্কে যদি আপনি আরো ভালোভাবে জানতে চান তাহলে তুমি এখানে ক্লিক করো, আপনি এখানে লিখে দিলেন, তারপরে সে এখানে ক্লিক করে সে ওই ওয়েবসাইটে গিয়ে সে আপনার ওই ওয়েবসাইটটা পড়লো আর কি, এখান থেকে সে আরো ভালো ইনফরমেশনটা নিয়ে নিল, বুঝছেন? বা তুমি এটারে কি বলে, তুমি মনে করো এটা পড়ো, এটা পড়ার পরে তুমি এখানে ক্লিক করে তুমি ওই প্রোডাক্টটা কিনে নাও, তারপরে সে এখানে ক্লিক করে সে ওই প্রোডাক্টটা কিনে নেবে। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা কিন্তু এইভাবেই করে, বুঝছেন? তো ওই জন্য এক্সটার্নাল লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, যে এটা ইউজ করলে আপনি মনে করেন র্যাঙ্কিং ফ্যাক্টরটা বাড়বে আর কি, বুঝছেন? মানে জি, বুঝতে এটা পেরেছি। অযথা দেয় নাই, মানে মানে অযথা দেয় নাই বা আপনার ক্ষতি হবে এই জন্য দেয় নাই, এটা দেওয়ার কারণ আছে। আপনি যে কোনো জিনিসকে মেনশন করতে পারবেন। আপনি এখানে হোম ডেকোর নিয়ে লিখছেন বা ক্লিনিং সার্ভিস নিয়ে লিখছেন, তো এখন ক্লিনিং সার্ভিসটা আপনি কিভাবে করবেন, কোন প্রোডাক্ট দিয়ে করবেন, ওই প্রোডাক্টটা আপনি মনে করেন ওই প্রোডাক্টের লিঙ্কটা আপনি এখানে মেনশন করে দিলেন, আমার কথা বোঝেন নাই? তো ওই প্রোডাক্টটার লিঙ্কটা আপনি এখানে মেনশন করে দেওয়ার কারণে যে এই কন্টেন্টটা পড়বে সে ওখানে ক্লিক করে ওই প্রোডাক্টটা দেখে আসতে পারবে, বুঝছেন? আর ইন্টারনাল লিঙ্ক আমি আপনি সেটা আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি যে কোনো একটা ওয়েব পেজকে আপনি দিতে পারেন, সেটা হলো ইন্টারনাল লিঙ্ক, সেটা যেটা আপনার ভিতরে। আর এক্সটার্নাল হলো আপনার ওয়েবসাইটের বাইরে যে কোনো ওয়েবসাইট যদি আপনি লিঙ্কিং করেন আর কি, বুঝছেন? এই দুইটা ক্লিয়ার? দুইটা একসাথে বুঝে দিলাম, এই দুইটা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। ক্লিয়ার ভাইয়া, কিন্তু একটা ওই যে এক্সটার্নাল লিংকের কথা যেটা বললেন, উনি যে ভাইয়াটা যে কোশ্চেনটা করলো যে আমি কেন আরেকজনের ওয়েবসাইট কে আমি আমার ওয়েবসাইট থেকে লিংক দিব, সেটার পরিবর্তে আমি যদি ধরেন কোনো প্রোফাইলটা আপনার ইউজ করি, যেমন ধরেন আমার ফেসবুকের যে প্রোফাইলটা আছে সেটা যদি আমি আমার ওয়েবসাইটের সাথে এক্সটার্নাল লিংক করে দিই, সেটা কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে, কারণ হলো আপনাকে করতে হবে যে আপনি তো আপনার ফেসবুক পেজের মনে করেন আপনি লিঙ্কটা করবেন, তাহলে আপনার ওই ফেসবুক পেজের রিলিভেন্ট কন্টেন্টটা আপনার হতে হবে,
ওই টপিকের হতে হবে। না মানে ভাইয়া, ধরেন আমার কোম্পানি, আমি আমার কোম্পানির একটা ওয়েবসাইট রান করতেছি। এখন ওই রিলেটেড আমার কোম্পানিরই একটা ফেসবুক পেজ আছে। তা আমি কি সেই পেজটার আপনি লিঙ্ক লিঙ্কটাকে কি করতে আমি হলে আপনাকে এক্সটার্নাল ওই লিঙ্ক হিসেবে ওই ইউজ করতে পারবো? পেজের সম্পর্কে লিখতে হবে, লিখে তারপরে লিঙ্ক করতে হবে, মানে রিলিভেন্ট। এখন বর্তমানে এসইওটা আপডেট ভাই, এখন আর আগেরটা চলে না। আগের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন আর ওই আগের মেথডে আপনি এসইও করলে আপনি র্যাঙ্কে আসতে পারবেন না। রিলিভেন্ট থাকতে হবে। এই যে আপনি যে এটাকে ইন্টারনাল লিঙ্ক করবেন, এটাকে যে আপনি ইন্টারনাল লিঙ্ক করবেন, আমার কথা বোঝেন, যেটাই করবেন সেটা রিলিভেন্ট হতে হবে। এক্সটার্নাল লিঙ্ক করবেন, ওটাও রিলিভেন্ট ওয়েবসাইট হতে হবে, বুঝছেন? যেমন আপনি যদি আপনার ফেসবুক পেজের মনে করেন লিঙ্কটা দিবেন, তো আপনার ওই ফেসবুক পেজ সম্পর্কে আপনি ওখানে কি কি কন্টেন্ট ছাড়েন, আপলোড করেন, ওটা নিয়ে আপনার কন্টেন্টটা হলে আপনি ওই পেজটা মেনশন করতে পারবেন, বুঝছেন? মানে টপিকের বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না। আপনার এসইওর পয়েন্ট বাড়বে, মানে র্যাঙ্কিং রেজাল্টটা বাড়বে, কিন্তু আপনি ওই ওইভাবে করতে পারবেন না, ওই গুগলের রোবট ধরে ফেলবে, বুঝছেন? আর ব্যাকলিংকটা আপনি মূলত এইভাবে নেবেন। আপনি একটা ওয়েবসাইটকে যদি এক্সটার্নাল লিঙ্ক দেন, তার মানে কি সে আপনার থেকে পাওয়ার পাইছে। সে পাওয়ার পাইছে, বুঝছেন? তো গুগল এইভাবেই কাজ করে। আপনি মনে করেন তাকে এক্সটার্নাল লিঙ্ক হিসাবে দিলেন, মানে এখানে তার অন্য একজন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে মনে করেন এখানে আপনার এখানে আপনার লিঙ্ক হিসাবে দিলেন। দেওয়ার কারণে তো গুগল মনে করে ওই ওয়েবসাইটের রোবট, মানে গুগলের রোবট আছে না, রোবট ওখানে গিয়ে ওই ওয়েবসাইটটা যখন দেখে যে তার ওয়েবসাইটটা এ, অনেকগুলো ওয়েবসাইটে লিঙ্ক, মানে আপনার লিঙ্ক করা, হ্যাঁ, আপনার লিঙ্ক আপনার আপনার এটাকে বলে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করা আর কি। তো ওই গুগলের রোবট মনে করে যে তার মানে কি তার এই কন্টেন্টটা বা তার ওয়েবসাইটটা কিছু একটা আছে, যার কারণে মানুষ তাকে মেনশন করতেছে, মানে তার ওয়েবসাইটটা অন্য জায়গায় মেনশন করতেছে, তার মানে তার ভিতরে কিছু একটা আছে ওই কন্টেন্টের ভিতরে। তো তারপরে কি করে গুগল তার ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসে, মানে মানে আরেকটু র্যাঙ্কিংয়ে আপনার এগিয়ে নিয়ে আসে, বুঝছেন? আমার কথা বুঝছেন? এইভাবে কাজ করে আর কি জিনিসগুলো। আপনি তাকে মেনশন করা, তার মানে সে আপনার মানে ভাই ওটা গুগলের অ্যালগোরিদমের মাধ্যমে ওটা সিস্টেমে আসে। অ্যালগোরিদম মনে করে গুগলের যে রোবট, যেটাকে আমরা স্পাইডার বলি আর কি, তো ওই রোবট দেখে, যেমন দেখেন ভাই, আপনি যদি আপনার একটা ফেসবুক একটা পোস্ট করলেন, ওই পোস্টটা যদি সবাই শেয়ার করে, সবার নিউজ ফিডে নিয়ে যায়, আমার কথা বুঝেন, সবাই যদি তার প্রোফাইলে নিয়ে শেয়ার করে, তার মানে কি গুগল ফেসবুকের রোবট মনে করে না নি যে তার এই কন্টেন্টে কিছু না কিছু আছে, যার কারণে মানুষ ওই কন্টেন্টটা আপনার এটা কি বলে শেয়ার করে বা মানুষ বেশি দেখে, মানে ডিউরেশনটা শেয়ার বাড়ে। করতেছে। হ্যাঁ, মানে তার ডিউরেশনটা বাড়ে, বুঝতে জি জি। পেরেছেন? এই সেম জিনিসটাই আপনার গুগলের রোবটটাও সেম। গুগল যখন মনে করে যে এই কন্টেন্টটার লিঙ্কটা, হ্যাঁ, এটা হলো লিঙ্ক, এই লিঙ্কটা অনেকগুলো আপনার রিলিভেন্ট ওয়েবসাইট, মানে এই ধরনের ওয়েবসাইটগুলোতে এই লিঙ্কটা লিঙ্কিং করা আছে, হ্যাঁ, মানে আপনার মেনশন করা আছে। তখন গুগল কি করে মনে করে যে এই ওয়েবসাইটে কিছু না কিছু আছে, যার কারণে মানুষ তার এই ওয়েবসাইটটাকে কি করে, মানে লিঙ্ক আপ করে রাখছে, বুঝতে পেরেছেন? তো ওই জন্য গুগল মনে করে এটার ভিতরে কিছু না কিছু আছে, যার জন্য গুগল এটাকে আস্তে আস্তে র্যাঙ্কে নিয়ে আসে। এটা ব্যাকলিঙ্কের ক্ষেত্রে খুবই কার্যকর। ব্যাকলিঙ্কগুলো এইভাবে করা হয়, বুঝছেন? মানে হলো এই ওয়েবসাইট থেকে সে একটা পাওয়ার পাইছে। এগুলো পরে বোঝামুনি, সমস্যা নেই। এখন মাথার উপর দিয়ে যাবে, সমস্যা নেই। ও আপনাকে বললাম না যে আপনি এসইও পারেন না পারেন, এসইও যদি ইন্টেন্টটা বুঝতে পারেন তাহলে আপনি এসইও করতে পারবেন। আপনি যদি তার রোবটের ইয়েগুলো মেনে চলতে পারেন বা রোবট কীভাবে কাজ করে ওগুলো মেনে চলতে পারেন, তাহলে আপনি এসইওটা করা আপনার জন্য ইজি। তো তারপর যেটা সেটা হলো আপনাকে এই যে কিওয়ার্ড ডেনসিটিটা দেখতে হবে। কিওয়ার্ড ডেনসিটি, এখন বলতে পারেন কিওয়ার্ড ডেনসিটিটা কীভাবে দেখব? তো সেটা দেখার জন্য আপনাকে মনে করেন আপনার এখানে আপনার পুরো কন্টেন্টটা হলো আপনার মনে করেন 1000 ওয়ার্ড, পুরো কন্টেন্টটা আপনার 1000 ওয়ার্ড। এখন আপনার মেইন কিওয়ার্ডটা হলো আপনার কি হতে পারে, কার্পেট ক্লিনিং, হ্যাঁ, কার্পেট ক্লিনিং। তো ওই কিওয়ার্ডটা আপনি 1000 ওয়ার্ডের ভিতরে আপনি কয়বার রাখছেন? মনে করেন আমি 10 বার রাখবো, 10 বার রাখলাম। তো 10 বার আমি আমার এই 1000 ওয়ার্ডের ভিতরে আমার মনে করেন ক্লিনিং সার্ভিস, এই কিওয়ার্ডটা আমি 10 বার রাখবো,
হ্যাঁ 10 বার রাখার পরে এখন এই কিওয়ার্ডের ডেন্সিটিটা কেমন হবে সেটা দেখার জন্য আমাদেরকে ক্যালকুলেটর বার করতে হবে। তো দেখেন এখানে আসার পর আপনাকে কয়বার রাখবো 1000 ওয়ার্ডে মনে করেন আমি 10 বার রাখবো। তো 10 বার রাখতে হলে আমাকে কী করতে হবে 10 10 ভাগ আপনাকে 1000 ওয়ার্ড দিতে হবে। তারপরে এটা আসে, এটা আসার পরে আপনাকে গুণ 100 দিতে হবে, দিয়ে কত আসে 1, তাই না? তো আপনি 1.30 পর্যন্ত রাখতে পারেন, অথবা 1.30 বা আপনার 1.50 পর্যন্ত আপনি এখানে রাখতে পারেন ডেন্সিটিটা। এই ডেন্সিটিটা দেখে আপনাকে কন্টেন্টের ভিতরে আপনি কিওয়ার্ডটা কয়বার রাখতে পারবেন সেটা আপনি বুঝতে পারবেন। যেটা হলো আপনার 130-র উপরে যাওয়াটা উচিত হবে না, 130-র ভিতরে রাখবেন আর কি। এবার আপনি কয়বার বসাতে পারবেন সেটা আপনি বুঝতে পারবেন এভাবে ক্যালকুলেশন করলে। জি ভাই বুঝে গেছে। হ্যাঁ, অনেকে বলে না যে ভাই আমি 1000 ওয়ার্ডের লিখলাম একটা কন্টেন্ট, ওই কন্টেন্টের ভিতরে আমি কয়বার আমার মেইন কিওয়ার্ডটা রাখবো। অনেকে বলে না মেইন কিওয়ার্ডটা আমি কয়বার রাখবো। তা আপনার কন্টেন্টটা আপনি এইভাবে ক্যালকুলেশন করবেন, আপনার কন্টেন্ট ওয়ার্ড কতগুলা এগুলো দেখে তারপর আপনি কয়বার মনে করেন 10 বার রাখবেন। ও 10 দিয়ে আপনি মনে করেন ভাগ করলেন, ভাগ করে তারপরে গুণ 100 দিলেন, দিয়ে আপনি দেখলেন। আপনার মনে করেন যদি আপনি মনে করেন, আমি আবার দেখাচ্ছি দেখেন, মনে করেন আপনি 1000 ওয়ার্ডে আপনি 20 বার মানে 13% পর্যন্ত রাখা যাবে, 10% পর্যন্ত হলে ভালো হবে। দেখেন আমি বলি, মনে করেন আমি 20 বার রাখবো 1000 কন্টেন্টের ভিতরে, আমি মেইন কিওয়ার্ডটা আমি 20 বার রাখবো। 20 ভাগ 1000 কন্টেন্ট, তারপরে সমান দিলাম এত। হ্যাঁ দেখেন, তো আমি 20 বার মনে করেন আমি 1000 ওয়ার্ডের ভিতরে আমি 20 বার আমার মেইন কিওয়ার্ডটা রাখবো। তো রাখার জন্য আমাকে 20 কিওয়ার্ডের সংখ্যা, মানে 20 ভাগ আপনাকে 1000 ওয়ার্ড দিতে হবে। তারপরে যে রেজাল্টটা আসবে এটাকে আপনাকে গুণ 100 সাথে গুণ দিতে হবে, দিলে যেটা হয় এখন 2 আসে, তার মানে কি এটা আমার জন্য বেশি হয়ে যাচ্ছে, তাই না? আমরা রাখবো 1.30, হ্যাঁ এটার ভিতরে রাখবো। তো আমাদের কিন্তু 2 হয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের ওয়ার্ডের তুলনায় আমাদের কিওয়ার্ডটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তার মানে কি এটা আমাদের উচিত হবে না, আমাকে কিওয়ার্ডটা আরো কমাতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাই জি, মানে 1.3 মধ্যে থাকতে হবে। 30 ভিতরে থাকতে হবে, ওইটাই। যেমন আমি 20 বার রাখলাম 1000 ওয়ার্ডে, তার মানে কি 1000 ওয়ার্ড তুলনায় আমার কিওয়ার্ডটা অনেক বেশি আমি রেখে এটা ফেলছি। এটা 20%-এর মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো ওই জন্য বললাম আর কি ভাই, পুরো ডিপলি শিখাচ্ছি। আমার মনে হয় না কেউ এইভাবে ফ্রিতে শেখাবে। আমি সবই খোলামেলা করে দিচ্ছি যেন আপনি হিসাবটা করতে পারেন, কারণ এসইওতে আপনাকে এগুলা জানতে হবে, এই আর কি। তো এ নিয়ে আর কেউ আশা করি কেউ কোশ্চেন করবেন না যে আমি 500 ওয়ার্ডের ভিতরে কয়বার রাখবো কিওয়ার্ডটা, এই ধরনের কোশ্চেন কি আসবে? না ভাই না। সেটাই। তো আজকে আমাদের ক্লাসটা ছিল ওয়ান পেজ এসইও চেকলিস্টটা তৈরি করে নিলাম। এটা নিয়ে অবশ্যই আপনারা এটারে কি বলে এগুলো আপনারা অবশ্যই নোট করে নেবেন, নোট করে রাখবেন। নেক্সট ক্লাসে আমরা এগুলো প্র্যাকটিক্যালি করব। আস্তে একটা কন্টেন্টের ভিতরে এগুলো সবগুলো আমরা করব, করে তারপর আমি আপনাদেরকে দেখাবো একটা ওয়ান পেজ এসইওটা একটা কন্টেন্ট কীভাবে অপটিমাইজ করতে হয়। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই গ্রুপে যে একটা পোস্ট করে দিয়েন, মানে ক্লাসটা কেমন লাগছে, আশা করি তাহলে খুশি হব। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা ওখানে কোশ্চেন করবেন। আমি সমস্যা হলো আমি গ্রুপে ঢুকতে সময় পাই না, এই আর কি। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করেন, না হলে আমি এটারে কি বলে আপনাদেরকে আরেকটা কথা, সেটা হলো ওয়ার্ডপ্রেস। হ্যাঁ আপনারা অনেকে ফেনথিয়ন দিয়ে না করে অনেকে কি করছেন, ও যে গুগল দিয়ে করছেন বা অন্য সাইট দিয়ে করছেন, যে সাইট দিয়ে করেন যদি ওয়ার্ডপ্রেস থাকে তাহলে ভালো হবে। কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি প্র্যাকটিক্যালি দেখাবো আর কি আপনাদেরকে অন পেজ এসইও, পেজ এসইওটা প্র্যাকটিক্যালি দেখাবো। যেহেতু ওয়ার্ডপ্রেস সিএমএসটাই প্রায় আপনার 80 থেকে 90% ভাই আপনার আমি মানুষ। তো অনেকগুলো ওয়েবসাইট চেক করে দেখছি, অধিকাংশ লোকেরাই
পৃথিবীতে 34% মতো লোক ওই ওয়ার্ডপ্রেসই ব্যবহার করতেছে। আমি তো সেটাই বললাম।